বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেই হারিয়েছে ঢাকার প্রকৃতি। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাচের ঘর, সেন্ট্রাল এসির বিলীন হচ্ছে সবুজ, মাসুল গুনছে নগরবাসী। বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, একই পথে হাঁটছে বাংলাদেশ। অপেক্ষা আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের অনুমোদনের। সকালের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। প্রচণ্ড গরমে প্রাথমিক ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয় অঞ্চল বেঁধে এই নির্দেশনা জারি করে। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি রয়েছি একটি শ্রেণীকক্ষে, এবং সেই শ্রেণীকক্ষের যেসব প্রাথমিক শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপস্থিতি খুবই কম। এর কারণ এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা যেটি বলছেন যে জেলার সব স্কুল বন্ধ থাকবে এমন খবরের কারণেই আসলে প্রাথমিকের যারা শিক্ষার্থী তারাও মনে করেছেন যে এখানে যেসব প্রাথমিকের শিক্ষার্থীরা রয়েছেন এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন সেগুলো বন্ধ, সেই কারণে উপস্থিতি আসলে অনেকেই কম। এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা তারা এখন পর্যন্ত পাননি, এবং সে কারণেই এই স্কুলটি চালু রয়েছে। এবং আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত প্রাথমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, এবং সকাল 10টা থেকে যে মাধ্যমিক পর্যায়ের ক্লাসগুলো রয়েছে সেগুলো আসলে বন্ধ থাকবে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে অনেকগুলো প্রাথমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সেগুলো আসলে তারা কোনো নির্দেশনা না পাওয়ার পরেও বন্ধ করে রেখেছেন, এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও আসলে বুঝতে না পেরে অনেক উপস্থিতি কম। এবং এই যে ভুল বুঝাবুঝি যেটি হয়েছে, শিক্ষা কর্মকর্তারা বলছেন যে গতকাল রাতে যেহেতু তারা নির্দেশনা পেয়েছেন সেই কারণে ভুল বুঝাবুঝি হয়েছে, এবং যার ফলে এই উপস্থিতিটি কম। এবং একই চিত্র কিন্তু রাজশাহীর অন্যান্য প্রাথমিক পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোর, এবং সকাল 10টা থেকে আসলে মাধ্যমিক পর্যায়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার কথা। আমরা যেটি দেখেছি যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তবে প্রাথমিকের এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশ ছিল। তবে আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে প্রাথমিকের ব্যাপারে যেহেতু কোনো নির্দেশনা নেই এবং সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত এই সময়টি আসলে খুব বেশি তাপপ্রবাহ থাকে না, তার কারণেই আসলে একটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যার কারণে আমরা দেখেছি যে ছোট ছোট যেসব ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ক্লাসে এসেছেন, এবং তবে অন্যান্য দিনের তুলনায় এই চিত্র উপস্থিতির যে চিত্র সেই উপস্থিতির চিত্র বলি বা উপস্থিতির হার বলি সেটি অনেক কম। এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছি যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের একসাথে ক্লাস নেওয়া হয়, সেইগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সেগুলো বন্ধ, এবং সেখানে যে প্রাথমিকের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত থাকার কথা ছিল সেটি কিন্তু তারা আসেনি। এবং আপনাকে জানিয়ে রাখি, রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, যার পরিপ্রেক্ষিতে কিন্তু মাধ্যমিক সহ যেসব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আজকে বন্ধ রয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। তীব্র তাপপ্রবাহে রাজশাহীর প্রাথমিক ছাড়া বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রূপ দিতে গিয়েই খেই হারিয়েছে এর প্রকৃতি। সঙ্গে আধুনিকতার নামে কাঁচের ভবন আর সেন্ট্রাল এসি দিয়ে অপরিকল্পিত নগরায়নের মাসুল দিচ্ছে নগরবাসী। ইমারত বিধিমালার ফাঁক ফোকরে জড়িয়ে আছে রাজুক। যদিও চলছে আইন সংশোধনের প্রক্রিয়া, তবে তা যথাযথ বাস্তবায়নেই জোর নগরবিদের। যেন অট্টালিকার ভাগার নিয়ম আছে, মানছেটাকে যেমন ইচ্ছে তেমন করে দিনকে দিন নতুন অবয়বে ধরা দিচ্ছে ঢাকা। বাণিজ্যিকতার ছাপ নগরের প্রতিটি ইঞ্চিতে, তাই তো স্কয়ার ফিটের হিসেবে যেন বিলীন হয়েছে এই নগরের সবুজ। অট্টালিকার নামে স্বেচ্ছাচারী ইমারত নির্মাণের মাসুল দিচ্ছে নগরবাসী। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাঁচের ঘর, এসির জঞ্জাল, বিপরীতে বিলীন হচ্ছে সবুজ। বড় বড় বিল্ডিং এর কারণে হিটের একটা বিষয় আছে, সব ইট পাথর থেকে আরো তাপটা অ্যাবজর্ব করে সে আবার প্রতিফলন করতেছে। বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা চলতেছে, যার ফলে গাছপালা সব কেটে দিচ্ছে,
আর কোনো কিছু হচ্ছে না। গাছগাছালিগুলো সব কেটে দেওয়া, আমরা ঢাকা শহরকে মরুভূমি করে ফেলেছি। না রাজুক দায় এড়াতে পারে না, গৃহায়ণ দায় এড়াতে পারে না। তারা তো ইচ্ছা স্বাধীন মতো আপনার ডিজাইন দিচ্ছে, প্ল্যান দিচ্ছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এপ্রিল কিংবা মে মাসে একেবারে নতুন কিছু নয়। তবে এই দফায় এসেই যেন হাসপাসের কারণ। দিশেহারা প্রাণ প্রকৃতি অপেক্ষা একটু স্বস্তির। চাইলেই যেমন ইচ্ছে ভবন নির্মাণ, যত্রতত্র কাঁচের দেয়াল আর নিয়ন্ত্রণহীন শীততাপ নিয়ন্ত্রণ এই অসহনীয়তার কারণ। সূর্য থেকে আসে এটাকে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন, আর যেটা বের হয়ে যায় এটা লং ওয়েভ রেডিয়েশন। তো শর্ট ওয়েভটা গ্লাস ভেদ করতে পারে, কিন্তু লং ওয়েভটা গ্লাস আটকা পড়ে, গ্লাসে কিছুটা আটকা পড়ে, বাধাগ্রস্ত হয়, যার জন্য এই কাচের ঘরগুলো অতিরিক্ত বেশি উত্তপ্ত হয়। গাছ যে পরিমাণ থাকার কথা ছিল না থাকার কারণে যে পরিমাণ জলীয় বাষ্পের মাধ্যমে তাপ কমার কথা ছিল সেটা হচ্ছে না। যেন অসহায় রাজুক বলছে, বর্তমান ইমারত বিধিমালা আইনে অনেকটাই হাত পা বাঁধা তাদের। তাই তো উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের। কঠোর হচ্ছেন সবুজ বাঁচাতে, যদিও তা কতখানি কাজে দিবে তা নিয়ে সংশয় নগরবিদদের। বর্তমান যে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দিন শেষে স্বার্থান্বেষী মহলের কাছেই কিন্তু রাজুক বলেন রাষ্ট্রবন্দী হয়ে গেছে। এখন রাষ্ট্রকে দাঁড়াতে হবে নগরের বাসযোগ্যতা, সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্নে। স্কয়ার ফিটের কাছে যেন রাষ্ট্রবন্দী না হয়। রাষ্ট্র অবশ্যই নগরকে বাঁচাতে গেলে যে ধরনের বিধিমালা সংশোধন করা তাই করতে হবে। প্রায় 85% সংকটে ঢেকে গেলেও নগরে স্বস্তি ফেরানো কঠিন, তবে এখনও অসম্ভব নয় বলছেন তারা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্মের এসব প্রযুক্তি আগের তুলনায় আরও উন্নত, নিরাপদ ও পরিবেশ বান্ধব। প্রশ্ন আসছে, এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি? নীতি নির্ধারকরা বলছেন, চোখ আছে প্রযুক্তির সবশেষ সংস্করণের দিকে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের অনুমোদনের পরই কেবল তা ব্যবহার করবে বাংলাদেশ। রাশিয়া থেকে ফিরে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তির উন্নততর সংস্করণে চলছে নানামুখী গবেষণা, যার ফলাফল চতুর্থ প্রজন্মের প্রযুক্তি। প্ররিফ বা যুগান্তকারী নামের প্রকল্পের আওতায় রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের সিভিয়ার্সকে গড়ে উঠছে 300 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর ব্রেস্ট ওডি 300। নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির প্রয়োগে এখানে থেমে নেই রাশিয়া। দেশটির ভুলিয়ার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়েও দেখা গেল কেন্দ্রটিতে চলছে 5ম ইউনিট নির্মাণের প্রস্তুতি, যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিঅ্যাক্টর BN-1200, আর তা উৎপাদনে আসার কথা 2032 সাল নাগাদ। সম্প্রতি রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত অ্যাটম এক্সপোর মূল বার্তা ছিল চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির বিকাশ। প্রশ্ন আসে, এমন কি বিশেষত্ব আছে এতে যা বিশ্বকে দেবে নতুন কিছু? রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা যা বলছেন তাতে সহজ ভাষায় দাঁড়ায়, অর্থনীতি, নিরাপত্তা আর পরিবেশগত দিক বিবেচনায় চতুর্থ প্রজন্মের প্রযুক্তি হবে আরও উন্নত, সাশ্রয়ী ও নিরাপদ, কমাবে কার্বন নিঃসরণ, অত্যাধুনিক রিঅ্যাক্টর বা চুল্লি সক্ষম হবে, আরও দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে। জ্বালানির প্রাপ্যতা নিয়েও ভাবতে হবে না তেমন। ব্যবহৃত জ্বালানি স্পেন্ট ফুয়েল পুনরায় ব্যবহারের মাধ্যমে করা যাবে বিদ্যুৎ উৎপাদন। রিঅ্যাক্টর বা চুল্লির আকৃতি ছোট হওয়ায় অল্প জায়গাতেই তৈরি করা যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। There is a criteria which is aimed for the future development of the nuclear energy, and this is criteria is set according to environmental impact, economically benefits, safety in the first place. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে বসানো রিঅ্যাক্টর VVR-1200 3+ জেনারেশন প্রযুক্তির, যা চতুর্থ প্রজন্মের আগে সবশেষ সংস্করণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, রূপপুরের দ্বিতীয় প্রকল্পে কোন ধরনের প্রযুক্তির কথা ভাবছে বাংলাদেশ? আমরা দেখব সে ডিজাইনের প্রবণতা। আইএর সাথে যোগাযোগ করব যে একটা জেনারেশন 4 রিঅ্যাক্টর কনস্ট্রাকশন করতে গেলে ইন্টারন্যাশনাল গাইডলাইন্স কি। যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গাইডলাইন আমরা পাবো এবং নতুন কান্ট্রিগুলি আত্মস্থ করার মতো সমস্ত ধরনের সুপারিশ আইএর পক্ষ থাকবে, তখন হয়তো আমরা ব্যান্ডার কান্ট্রির সাথে যোগাযোগ করব। রাশিয়ার অ্যাটম এক্সপোর বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে জানানো হয়, আগামীর পরমাণু শিল্পে নেতৃত্বে থাকবে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি।
প্রযুক্তি যে এগিয়ে গেছে বহুদূর তার বার্তা মিলল রাশিয়ার অ্যাটম এক্সপোতে। অংশীজনদের চাওয়া ধ্বংসাত্মক কাজে নয়, মানব কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, সোচি, রাশিয়া। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটির খনন কাজ শুরু করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেদপুর গ্রামে। নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাস ফিল্ডের 4 নম্বর কূপের আজ সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে খনন কাজ উদ্বোধন করা হবে। এখানকার বাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন এই কূপের 4টি স্তরে খনন করা হবে, প্রায় 3200 কিলোমিটার খনন করা হবে। কর্মকর্তারা আশা করতেছেন এই কূপের প্রতিটি স্তরে 10 মিলিয়ন করে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্যাস বাকরাবাদ গ্যাসের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযোগ করা হবে। গত 22শে এপ্রিল এখানে যে গ্যাস খননের মূল যে যন্ত্র বিজয় 10 সেটা প্রতিস্থাপন করা হয়েছে। এই আজ বাকরাবাদের উদ্বোধন কর্মকর্তারা সকাল 11টা বাজে এই খনন কাজের উদ্বোধন করবেন। তারা আশা করতেছেন আগামী 3 মাসের মধ্যে এই খনন কাজ সম্পূর্ণ করা হবে এবং তারা আশা করতেছেন যে এই 3 মাসের মধ্যে এখানে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস কর্মকর্তারা আরও জানিয়েছেন এইখানে যে 4টি স্তরে প্রতিদিন 10 মিলিয়ন করে গ্যাস তারা উত্তোলন করতে পারবেন। এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এবং এই গ্যাস জাতীয় শিল্পায়ন এবং অর্থায়নে ব্যাপক ভূমিকা পালন করবেন। এই ছিল নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এবারের ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত খামারিরা। কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে গবাদি পশু। ইতোমধ্যে অনেক খামারে শুরু হয়েছে অগ্রিম বেচা কেনাও। গতবারের চেয়ে এবার চাহিদা বাড়ার আশায় 20 থেকে 30% বেশি গবাদি পশু প্রস্তুত করেছেন খামার মালিকরা। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে 5% বাড়তে পারে। আর চাহিদার বিপরীতে পশুর সংখ্যা বেশি হওয়ায় আমদানির প্রয়োজন হবে না। আলতাফ হোসেনের রিপোর্ট। এবার কুরবানির বেচাকিনা আকর্ষণীয় করতে গবাদি পশুর নাম রাখা হয়েছে রঙিন পর্দার তারকাদের নামে। ডিগবাজিদের জন্য নাম রাখা হয়েছে জায়েদ খান, ওইটা হলো ডিপজল আর এটা হলো সাবেক খান। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা নাম দিয়েছি পরিমণি। খাবার, পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তাদেরকে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ দেখা যাচ্ছে খামারগুলোতে। রাজধানীর কেরানীগঞ্জের এই খামারটিতে আসন্ন কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে 3000-এর বেশি গবাদি পশু। গত বছর এই সংখ্যাটি ছিল 2000-এর মতো। খামারিদের ধারণা এবার কুরবানিতে পশুর চাহিদা থাকবে বেশি। গত বছর কিন্তু প্রায় 2000+ আমরা গরু সেল করছিলাম, আর আমরা ঈদের ঠিক 15 দিন আগেই মোটামুটি 100% আমরা সোল্ড করে ফেলছি। ইনশাল্লাহ আমরা আমাদের সব গরুগুলো সেল করে দিতে পারবো। খামারগুলোতে সবচেয়ে বেশি দেখা মিলছে শাহিওয়াল জাতের গরু। তবে চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে দেশি জাতের গরুও। 1 থেকে শুরু করে 8 লাখ টাকা মূল্যের গরুও মিলছে খামারগুলোতে। ইতোমধ্যেই অনেক ক্রেতা খামারে এসে অগ্রিম কিনে রাখছেন পছন্দের কোরবানির পশু। তবে দাম বৃদ্ধির অভিযোগ তাদের। 3টা গরু কিনছি আর কি, আমার গ্রামের বাড়ির জন্য একটা, ঢাকার যেখানে থাকি সেখানের জন্য 2টা। প্রাইসটা মনে হচ্ছে একটু বেড়ে যেতে পারে শেষের দিকে, তো এই জন্য আগে থেকে একটু ভালো গরু চুজ করে রাখতেছি। দেশে দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা, সেই সঙ্গে বেড়েছে এর সংখ্যাও। তাই কোরবানির জন্য আমদানির প্রয়োজন হবে না বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। আর দাম নিয়ে বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয় সেজন্য নজরদারি থাকবে বলেও জানান তিনি। বাজারে যখন একটু দাম বৃদ্ধি থাকে তখন মানুষ কিন্তু কোরবানির সংখ্যা কমায় দেয়, আবার যখন দাম অনেক কমে যায় তখন অনেক পশু জবাই করে আননেসেসারিলি। সুতরাং আমাদের যেটুক প্রয়োজন ন্যায্যতা সেটুক প্রস্তুতি আমাদের আছে, বাহির থেকে একটা পশু আনা প্রয়োজন নেই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গত বছর কোরবানির 1,03,94,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছিল 1,25,35,000-এর বেশি গবাদি পশু। এবার গতবারের চেয়ে চাহিদা বাড়বে 5% বেশি।
আলতাফ হোসাইন, সময় সংবাদ। প্রবাহের মধ্যেই ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময় মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। পানির জন্য দীর্ঘ লাইন, গরমের মধ্যে বিভিন্ন পাত্র নিয়ে এলাকাবাসী অপেক্ষা করলেও পানি পড়ছে খুবই ধীর গতিতে। গত ১ বছর ধরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। চলমান তাপপ্রবাহে এই সংকট আরও বেড়েছে। স্থানীয়রা জানান, নিয়মিত বিল পরিশোধ করা হলেও মিলছে না ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন পানি সরবরাহের সুবিধা। এ কারণে পার্শ্ববর্তী সুগন্ধা নদী থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজ করতে হচ্ছে তাদের। বিগত ১ বছর পর্যন্ত পানি দেয় না, পানিতে খুব সমস্যা দেখা দিতে আছে। মানে কোনো কেয়ার করে না আমাকে দিক, খালি বিল খালি লেখকে দিয়ে যায়, বিল দাও। নামাজ পড়ার সময় পানি পাই না, উজু করতে পারি না, নদীতে যাইতে হয়, খুবই কষ্ট হয়। খুব দুর্ভোগে আছি, এমনকি ঘরে জীব নতুন সব নদীতে যাওয়া লাগে। রাত্রের বেলা পানি আসে, পানি দিয়ে কি কিছু কাজ করা যায়? সরু পাইপ এবং কয়েকটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিগগিরই সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সারা দেশেই ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে আমাদের এখানে 7 ডিস্ট্রিক্ট প্রকল্প থেকে ভূপৃষ্ঠস্থ পানি একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, যা ঝালকাঠিবাসীর জন্য একটা সুখবর বয়ে আনবে। ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অন্তত ১০,০০০ মানুষ বসবাস করেন। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সকালের সময়। খেলার খবর, তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আবারও নতুন গুঞ্জন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ২০২৫ সালেই লাল সবুজের জার্সিতে ফিরছেন টাইগারদের এই ড্যাশিং ওপেনার। এ ব্যাপারে দুই বিসিবি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজের সঙ্গে হয়েছে ইতিবাচক আলোচনা। Against Afghanistan was my last international game. I am retiring from international cricket. এ শুধু নাটকই নয়, যেন কোনো ছেলে ভোলানোর গল্প আর দীর্ঘ উপাখ্যান। তামিমের অবসর ইস্যু আর নিত্য নতুন এপিসোড প্রায়শই হয় মঞ্চায়ন। ছোটবেলা থেকে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চোখের জলে গেল বছর আফগান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়। পরদিনই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। তামিম আবারও ফেরার ঘোষণা দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, তবে রেখে দিলেন নানা যদি কিন্তু। তারপর ফিটনেস ইস্যুতে জায়গা পেলেন না বিশ্বকাপ বহরে। এসব ক্রিকেটের দেশে ভক্তদের জানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন তামিম ইকবাল খান। শোনা গেছে কোচ হিসেবে হাথুরু থাকলে তিনি নাকি আর ফিরবেন না। দেশের হয়ে খেলতে একজন ক্রিকেটার শর্ত জুড়ে দেবেন, এমন খবরে বিস্ময়ে চক্ষু চড়ক গাছ হয়েছিল সবার। তবু সোনার ডিম পাড়া হাঁস। ওপেনিংয়ে এখনো অনেকেরই পছন্দ তামিম। তাই তো খান সাহেবকে ফেরাতে নানা সময় বিসিবি নিয়েছিল নানা উদ্যোগ। মাঝে বোর্ড সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দুই পরিচালক, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজকে। দুজনের সঙ্গে বৈঠক হয়েছে তামিমের, এসব খবরও পুরনো। তবে নতুন খবর দিলেন নাজমুল হাসান পাপন। জানান, আসছে বছরে নাকি জাতীয় দলে ফিরতে পারেন তামিম। এবার অপেক্ষায় বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের। এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা না, এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আমার যতটুকু লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবেন। আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে। তবে বিপিএল এ নিয়মিত ব্যাট হাসলেও চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তামিমের পারফরমেন্স গড়পড়তা। তার চাইতেও বড় কথা, আগামী বছরের ফেব্রুয়ারিতে বসার কথা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। টি-20কে আগেই গুড বাই বলা তামিম আদৌ কোন ফরম্যাটে ফিরবেন, আর বাস্তবতা মেনে ওয়ানডে দলে তার জায়গা হবে তো, এমন প্রশ্ন কিন্তু রয়েই যায়। মাহবুব রিমন, সময় সংবাদ। সাকিব মুস্তাফিজকে না রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ তামিম। আর ইনজুরি শেষে দীর্ঘ 18 মাস পর ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নতুন নির্বাচক প্যানেলের প্রথম বড় অ্যাসাইনমেন্ট টি-20 বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সিরিজ, বন্দরনগরীতে প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত টাইগার স্কোয়াড প্রত্যাশিত আর বিতর্কমুক্ত।
সাকিব মোস্তাফিজ থাকছেন না জানাই ছিল আগে। 15 সদস্যের দলে তাই বাজিয়ে দেখার সুযোগ পেয়েছেন সিলেক্টর প্যানেল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম, 18 মাস পর ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর ডিপিএল এর পারফরমেন্সে ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক শান্তর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হৃদয়, জাকের ও রিশাদ হোসেন। তবে স্কোয়াডের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে সম্ভবত মিডল অর্ডারে। মাহমুদুল্লাহ রিয়াদ ও শেখ মেহেদির মধ্যে বোলিং অ্যাবিলিটির কারণে এগিয়ে থাকবেন মেহেদি। তবে দলে সাইফুদ্দিন ফেরায় আর সাকিব ফেরার অপেক্ষায় থাকায় এই তিনজনে বিশ্বকাপ দলের স্কোয়াড থেকে বাদ পড়বেন যে কোনো একজন। পেস ইউনিট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ। সাইফুদ্দিন সহ 4 পেসারে ফাস্ট বোলিং ইউনিট বেশ পরিণত। ফিজ ফিরলে কে জায়গা হারাবেন সেটা অবশ্য বড় প্রশ্ন। চমক না থাকলেও আফিফের অন্তর্ভুক্তি অবাক করা নিশ্চয়ই। জাতীয় দলে টানা বাজে পারফরমেন্সে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়েছিলেন এই ক্রিকেটার। এরপর বিপিএল এর পর ফ্লপ ডিপিএলেও। যদিও আফিফের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবি নির্বাচক। ব্যাখ্যা আছে সৌম্যর না থাকা নিয়েও। আফিফ হোসেনকে আমরা টিমে ইনক্লুড করেছি। আপনারা জানেন যে সাকিব যেহেতু প্রাথমিক স্কোয়াড বা প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই, সেখানে আমরা আফিফকেও টিমে ইনক্লুড করেছি। আর বাকি যারা মিডল অর্ডার ব্যাটার রয়েছে তাদের সম্পর্কে আসলে আলাদা করে নতুনভাবে বলার কিছু নেই। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। সো 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কনসিডারেশনে রাখতে পারিনি। পরের স্ট্যাটাস আমরা মেডিকেল ডিপার্টমেন্টের কাছ থেকে জেনে হয়তো জানতে পারবো কী অবস্থা রয়েছে। বাট প্রাথমিক স্কোয়াডে বা এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে আমরা সৌম্যকে কন্টিনিউ করছি না। বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার ডেডলাইন আগামী 1 মে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না থাকলেও 15 সদস্যের দলটায় সম্ভাব্য পরিবর্তন আসতে পারে 3টি। সাকিব মোস্তাফিজ নিশ্চিত তাদের সঙ্গে টিকিট মিলবে সৌম্য সরকারের। আর এই 3 জনকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আফিফ, ইমন ও তানভীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাণিজ্যিক রূপ দিতে গিয়ে খেই হারিয়েছে ঢাকার প্রকৃতি। অপরিকল্পিত নগরায়নে ঠাঁই হচ্ছে কাচের ঘর, সেন্ট্রাল এসে বিলীন হচ্ছে সবুজ, মাসুল গুনছে নগরবাসী। এবং বিশ্বে বাড়ছে চতুর্থ প্রজন্মের পারমাণবিক প্রযুক্তির ব্যবহার। একই পথে হাঁটছে বাংলাদেশ, অপেক্ষা আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের অনুমোদনে। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।